মার্কিন শুল্ক নীতি বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার অর্থ উপদেষ্টা ও ব্যবসায়ীদের সাথে সংবাদ সম্মেলন শেষে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য ও সেবা আমদানি বৃদ্ধি করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে ঝুঁকি নয় বরং আমদানি বৃদ্ধির মাধ্যমে মার্কিন বাজারে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। মার্কিন শুল্ক নীতি নিয়ে করণীয় ঠিক করতেই ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকার। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেন উপদেষ্টা, ব্যবসায়িক প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ঠিক রেখেই করণীয় ঠিক করা হবে। নতুন বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে বলেও জানান উপদেষ্টারা। অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ীরা যদি এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এটা রেশনালাইজ করব, এটাকে আরো স্মুথ করব, যাতে দুই দেশের বাণিজ্যে আরো প্রসার লাভ করে। নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সম্মত। বৈঠকে যোগ দেন মার্কিন বাজারের অন্যতম রপ্তানি পণ্য, তৈরি পোশাক খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় মার্কিন শুল্ক নীতি নিয়ে সরকারের অবস্থানে খুশি ব্যবসায়ী প্রতিনিধিরা। আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকার। আগামী 2 দিনের মধ্যে মার্কিন প্রশাসনকে চিঠি পাঠানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুইটা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। মার্কিন শুল্ক নীতিতে পোশাক শিল্প খাতে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল বলে জানিয়েছেন আইএমএফ। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। সচিবালয়ে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। তিনি জানান, ঋণ দিতে বাংলাদেশের রাজস্ব আয় বৃদ্ধি, দেশজ উৎপাদন বাড়ানো সহ বেশ কিছু শর্ত দিয়েছে আইএমএফ। সে অনুযায়ী কাজ করছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য এই মাসে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। $470 কোটি ঋণের মধ্যে 3 কিস্তিতে $231 কোটি দিয়েছে আইএমএফ, আর 2 কিস্তিতে বাকি $239 কোটি চায় বাংলাদেশ। সব ঠিক থাকলে আগামী জুনেই এই অর্থ ছাড় হতে পারে। সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা রিফন্ড না দেয়, আর এদিকে এনবিআর এর আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কি করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে। জুলাই গণহত্যার বিচারের জন্য শিগগিরই দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দায়সহ গণহত্যার 3টি মামলার চার্জশিটের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এ মাসের মধ্যে অন্তত 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে 6টি মামলার বিষয়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 71 মানবতাবিরোধী অপরাধের 2টি মামলায় সময় মঞ্জুর করেন আদালত। এছাড়া জুলাই গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে 3 মাস ও ফার্মগেটের মামলায় 2 মাস সময় মঞ্জুর করা হয়। এছাড়া 2 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, এ মাসেই অন্তত 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার
আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার বিচারে একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ বিষয়ে সরকার ইতিবাচক চিন্তা করছে। আপনার মামলার যে ভলিউম, অপরাধের যে বিস্তৃতি, এইটা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। জুলাই গণহত্যার বিচার বানচাল বা একে বিতর্কিত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কোনো বিভ্রান্তি ছড়িয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না। উপযুক্ত সময়ে উপযুক্ত আইনগত ফোরামের মাধ্যমে সেগুলোর প্রতিকার করা হবে। হামলা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুনানি চলাকালে ৮ জন মহিলা ও 1 জন পুরুষ সিনিয়র আইনজীবীকে জামিন দেয় আদালত। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থী ৭২ আইনজীবীকে কারাগারে এবং ৯ জনকে জামিন দেন আদালত। এর আগে এসব আইনজীবীরা আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন তিনি। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী। জুলাই না, ১৫টা বছর আমরা বিএনপি আইনজীবী সমর্থিত আইনজীবীরা এবং অন্যান্য ফ্যাসিস্ট বিরোধী আইনজীবীরা আমরা একত্রে ঢাকা বারে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতিতে আজকে যারা কমিটিতে আছে তারা আইনজীবীদের সঙ্গে আলাপ করে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে মিটিং করে ওই ঘটনার বিষয়ে একটা মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ১৪৪ জনের বিরুদ্ধে যারা ওই দিনের ঘটনার সঙ্গে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয়। বিকেল ৩:৩০টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল ৫টার পর আদালত এ আদেশ দেন। আদালত উভয়ের বক্তব্য শোনার পরে মামলার মূল নথি পর্যালোচনা করে মেডিকেল এবং বিভিন্ন ছবিগুলো দেখে আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজড ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি কোতোয়ালি থানার এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বৈষম্যমূলক এই আইনে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে। নতুন আইনে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি বৈষম্যমূলক, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। মুসলমানদের স্বার্থবিরোধী এই আইন মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল দাবি করে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব ধর্মাবলম্বীদের নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়েছে বিএনপি। ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছেন। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
চীনের সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশ সহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে দেশটির গণমাধ্যম CGTN-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বা সংঘাত নয়, শান্তি প্রতিষ্ঠায় মানুষের কল্যাণই সমস্যা সমাধানের একমাত্র পথ। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। একই সাথে দেশে চীনা কলকারখানা স্থানান্তর, যুব শক্তি কাজে লাগানো সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। Welcome to Leaders Talk. Our guest today is Mohammed Yunus. গত 26 থেকে 29 মার্চ চীনে বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে চীনের গণমাধ্যম CGTN-কে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। শনিবার ওই সাক্ষাৎকার প্রকাশ করে চীনা গণমাধ্যমটি। সাক্ষাৎকারে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানায় স্থানান্তরের আহ্বান জানান তিনি। বাংলাদেশের যুব সম্প্রদায়কে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। আমাদের লাখ লাখ মেধাবী তরুণ যুবক রয়েছে যারা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। তারা যে কোনো কিছুতে দ্রুত দক্ষ হয়ে উঠতে সক্ষম। এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করার সাথে সাথে চীন আরও বেশি লাভবান হতে পারে এবং চীনের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা দেশকে আমরা পথ প্রদর্শক হিসেবে পেতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উত্তরের ভূমিবেষ্টিত দেশ এবং অঞ্চলগুলোকে সমুদ্র বন্দর ব্যবহার করতে দিতে আগ্রহী ঢাকা। ভৌগোলিকভাবে আমরা খুবই ভাগ্যবান, কারণ আমাদের বিশাল সমুদ্র রয়েছে। নেপাল, ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশ যাদের নিজস্ব সমুদ্র নেই, তারা আমাদের বন্দরগুলোকে কাজে লাগাতে পারে। আমরাও এ ব্যাপারে আগ্রহী। এতে এসব অঞ্চলের সবার জীবনমান উন্নয়ন হবে। মৎস্য সম্পদ আহরণেও চীন আমাদের প্রযুক্তিগত সহায়তা করতে পারে। সবশেষে ডক্টর ইউনূস বলেন, বিশ্ব শান্তির জন্য যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ ছাড়াও শান্তি প্রতিষ্ঠা করা যায়, এমনটা ভাবলেই সম্ভব সংঘাতহীন বিশ্ব গড়া।